আইএলটিএস সম্পর্কে আসলে কোনো তেমন আমার বেসিক যে ধারণা ওইটাও ছিল না, যে কীভাবে আইএলটিএস দিতে হয়, কিভাবে কয়টা মডিউল কেমনে কি, মানে বড় ভাইদের কাছ থেকে শুনছিলাম বা ফ্রেন্ডদের কাছে শুনছিলাম যে এরকম এরকম আছে, এত কঠিন না। যে বিষয়ে ন্যূনতম জ্ঞান নেই সেই বিষয়ে কাঙ্ক্ষিত একটা ফল কিভাবে ঘটলো সেটাই জানবো। অয়ন স্যার কেমন আছেন? ভালো আছে ম্যাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? মোটামুটি ভালো চলতেছে, এখন প্ল্যানিং করতেছি অ্যাব্রোডের জন্য। আচ্ছা ঠিক আছে, এই যে একটা 6 আপনার কাঙ্ক্ষিত ফল, ব্যর্থতা সফলতা, এর গল্পটা আমরা জানতে চাচ্ছি। ঠিক আছে, তো আসলে আমি এইচএসসি 24 ব্যাচ। আচ্ছা। আমি বিএফ শাহিন কলেজ থেকে স্টাডি করছি। তো অ্যাডমিশন লাইফটা খুবই মানে হ্যাপটিক গেছিল, খুবই বাজে গেছিল। সো আফটার অ্যাডমিশন লাইফ মানে ফ্যামিলি স্যাটিসফাইড ছিল না আমার কাছ থেকে, অ্যান্ড অবভিয়াসলি আমি নিজেও স্যাটিসফাইড ছিলাম না। ওকে। তো এরপর চিন্তা করলাম যে হেক্সাসে ভর্তি হই। মানে আমার বড় ভাই একজন আছেন, উনি আমাকে রেকমেন্ড করলেন যে হেক্সাসে গিয়ে ভর্তি হতে পারো জিন্দাবাজারে। আমাদের মৌলভীবাজারেও একটা হেক্সাস আছে, আচ্ছা। বাট আমি ভাবলাম যে এখানে ফ্যাসিলিটিসটা অনেক বেশি পাবো, সো এখানেই আমরা ভর্তি হই। অ্যান্ড আমার মানে আইএল সম্পর্কে তেমন কোনোই ধারণা ছিল না প্রথম দিক থেকেই, কিন্তু চিন্তা করলাম যে অনেকটাই সময় আমি খেয়ে ফেলছি, প্রায় 1.5 বছর অ্যাডমিশন করে করে টাইমটা চলে গেছে। অ্যান্ড ফ্যামিলিও বলতেছে কিছু একটা দেখ, তো ভাবলাম দেখি একবার ট্রাই করে। অ্যান্ড অ্যাব্রোডটা আমাদের জন্য এখন অনেক বেশি ইম্পর্ট্যান্টও। আচ্ছা। তো এইখান থেকে হেক্সাসে ভর্তি হওয়া ফেব্রুয়ারির 1 তারিখের দিকে আমি ভর্তি হই। 5 তারিখের দিকে আমাদের ক্লাস শুরু হয়। তো স্টার্ট আপটা ছিল এরকম যে আমার কাছে তো সময় নাই, ফার্স্ট টাইম থেকেই মেন্টালিটি ছিল এরকম যে আমি এক্সামটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করব, এইটাই মেন্টালিটি ছিল প্রথম থেকে। আচ্ছা। তো সেখান থেকেই আমার জার্নিটা শুরু হয় হেক্সাসে। খুবই ভালো একটা জার্নি গেছে বলবো। আমাদের ক্লাস টিচার ছিলেন তাসফিয়া ম্যাম। আচ্ছা। মানে উনি খুবই হেল্পফুল একজন পার্সন। অ্যান্ড ওনার সাথে যখনই আমরা কথা বলতাম ক্লাসেই বা ওনার সাথে যখন পার্সোনালি আমাদের যোগাযোগ করার প্রয়োজন হতো, অলওয়েজ উনি আমাকে হেল্প করতেন, ভালোভাবে হেল্প করতেন, অ্যান্ড সব জিনিস খুব ভালোভাবে দেখিয়ে দিতেন। তো দিন শেষে আসলে এই জার্নিটা আমাকে অনেক বেশি হেল্প করছে আমার আইএলটিএস স্কোরের জন্য। কম সময়ের ভিতরে সবকিছু যতটুকু পারা যায় আর কি আমি চেষ্টা করছি সব। আচ্ছা, আমরা তো জেনেছি আপনি দুবার পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, 2বার পরীক্ষা দিয়েছি। তো এটা আসলে কেন হলো, দুবারটা কেন দিলেন? ঠিক আছে, তো আমি যখন ফার্স্ট এক্সাম দিছিলাম, তো যেহেতু মাথায় ছিল যে অলরেডি আমি সময়টা অনেক লেন্দি হয়ে গেছে আমার জন্য। আচ্ছা। তো ফার্স্ট এক্সামটা যখন দিই মে 16 তারিখে, লিসনিংয়ে অনেক ভালো স্কোর আসে 7, রিডিংটা খুবই বাজে আসে, মানে এক্সপেকটেশনের থেকেও বাজে। কত আসছে? 5 আসছিল। আচ্ছা। বাকি মডিউলগুলো তো 6, 5.5 এরকম ছিল। মানে ওইগুলো তো অ্যাটলিস্ট অ্যাকসেপ্টেবল, 5.5 and 6 এটা তো অ্যাকসেপ্টেবল। লিসনিংটা খুবই ভালো হয়েছিল, বাট রিডিংটা খুবই বাজে হয়েছিল। তো এখানে 17 তারিখে যখন দুপুরে রেজাল্টটা আসে, তখন আমি অনেক বেশি মানে কি বলে হতাশ হয়ে গেছিলাম যে একবারে এক্সাম দিয়েছি, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি এক্সাম দিয়ে দিয়েছিলাম। আচ্ছা। তো রেজাল্টটা আসলেই মানে ভালো হয় নাই। তখন আমি আমার নিজেকে কোয়েশ্চেন করছিলাম যে এত তাড়াতাড়ি এক্সামটা দেওয়া কি আসলে ঠিক হয়েছে কিনা না। আচ্ছা। তো এট দ্যাট টাইম কাসেম স্যার আমার সাথে যোগাযোগ করলেন যে রেজাল্ট কি তোমার। তো আমি ওনাকে বললাম, স্যার কি আপনার সম্পর্কে আগে জানতেন? না, স্যারের সাথে আমার কখনো আগে কথা হয়নি, উনি নিজে থেকে আমাকে মেসেজ দিছিলেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, বাহ। তো ওনার সাথে তখন কনভারসেশন হয় যে স্যার আমি তো আসলে এক্সপেকটেশন ছিল আরো বেশি, বাট হয় নাই। রিডিংয়ে 5 আসছে, উনি বললেন যে কাজ করে রিটেক দিয়ে দেখতে পারো। আচ্ছা। স্যারকে বললাম না স্যার, রিটেক দিব না, কারণ যদি রিটেক দিয়ে আরো খারাপ আসে তাহলে সমস্যা হতে পারে, আমার আরো ফ্রাস্ট্রেশন আমাকে ধরতে পারে। তো আমি ফুল এক্সামই দিতে যাচ্ছি। তুমি বললেন এক কাজ করো, একটু সময় নিয়ে মানে এক্সামটা দিয়ে তো। আমি ভাবলাম সময়টা এত বেশি নাই আমার হাতে, অলরেডি অনেক জিনিস হাত ছাড়া হয়ে গেছে। তো জুনের 8 তারিখে আবার এক্সামের ডেট নিই। আচ্ছা। এর ভিতর কাসেম স্যারের সাথে একবার মানে মিটিং একটা হয় আমার ওনার সাথে। উনি আমাকে রিডিং নিয়ে অনেক বেশি মানে অ্যাডভাইস দিয়েছেন। আচ্ছা। বিভিন্ন মডিউল নিয়ে, ওইটা যেহেতু খারাপ হয়েছে, হ্যাঁ ওই মডিউলটা অনেক বেশি খারাপ হয়েছিল, তো উনি আমাকে ওই মডিউলটা নিয়ে অনেক বেশি মানে অ্যাডভাইস দিয়েছেন। আচ্ছা। ওইটা অ্যাকচুয়ালি ফিল করছি আমি এক্সাম হলে ঢুকে, যে ওনার ওই অ্যাডভাইসগুলো আমাকে কতটুকু হেল্প করছে। সো আসলে ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো সবসময়, যে ওনার অ্যাডভাইসটা আমার কাজে লাগছে। অ্যান্ড ফার্স্ট এক্সামটা খারাপ হওয়ার পর সেকেন্ড এক্সাম যখন দিই, ফার্স্ট এক্সাম দিয়ে তো এক্সপেকটেশন ছিল যে ভালো হয়েছে এক্সাম,
কিন্তু সেকেন্ড এক্সামটা আসলে তেমন ভালো হয় নাই, তেমন ভালো হয় নাই, মানে এক্সাম দিয়ে মুড খারাপ, মাকে বলছি যে এক্সাম ভালো হয় নাই। জানি না, আগে আগে তো মানে কাছাকাছি গিয়েছিলাম, এখন তো মনে হয় ওইটাও হবে না, খুবই মানে খারাপ হয়েছে। বিকজ লিসনিং পার্টে নো মোর দেন 3 ওয়ার্ড চলে আসছে পার্ট 4-এ। লিসেনিং এ কি আসছিল? লিসনিং ওভারঅল 6 আসছে। আচ্ছা, তো এখানে একটু আমি মানে আনস্যাটিসফাইড ওই রেজাল্ট দিয়ে, লিসনিং এ 6 দিয়ে, বিকজ ফার্স্ট এক্সামে আমি 6 পাইছিলাম, 7 পাইছিলাম। হ্যাঁ, তো রিডিং এ যেহেতু আবার 5 ছিল ফার্স্ট এক্সামে, তো রিডিং এ আবার 6 আসছে, যেটা খুবই ভালো আমি বলবো। এটা ইমপ্রুভ Because হয়েছে। ওইটাতে আমি নার্ভাস ছিলাম। এন্ড যখন আমি এক্সাম সম্পর্কে তেমন জানতাম না, মানে আইএলটিএস সম্পর্কে তেমন ধারণা ছিল না, তখন আমি লিসনিং আসলে জিনিসটা একটু ভয় পাইতাম। রিডিং আমি এত ভয় পাইতাম না, কারণ আমার ফ্রেন্ডস বলেন বা যাদের সাথে আমার মানে কথোপকথন হয়েছে, ওরা আমাকে সবসময় বলছেন লিসনিং কিন্তু একবার যদি ধরতে না পারোস আর পারবি না, মানে সেকেন্ড অপশন নাই। তো ওইটা আমাকে অনেক বেশি ভয় দিত। বাট এক্সাম হলে আসলে লিসনিং এত বেশি আমাকে প্যারা দেয় নাই যতটুকু রিডিং দিছে, বিকজ রিডিং আসলে অনেক বেশি ডিফিকাল্ট। মানে যারা এআল সম্পর্কে বেশি ধারণা নাই, ওরা রিডিং সম্পর্কে আসলে এত বেশি জানবে না যদি না ওরা এখানে এই জিনিসটা দেখে, সরাসরি ফেস না করে। তো সেকেন্ড এক্সামটা এত বেশি ভালো হয় নাই। মানে প্রথম এক্সাম দিয়ে যখন ভাবছিলাম যে একটা ভালো স্কোর আসবে, হয় নাই। এক্সাম ভালো হয়েছে ভাবলাম যে রেজাল্টটা ভালো আসবে, হয় নাই। কিন্তু সেকেন্ড এক্সামটাই খারাপ আসছে, টোটাল এক্সামটাই বাজে হয়েছে। স্পিকিংও তেমন ভালো হয় নাই, লিসনিংও তেমন ভালো হয় নাই, রিডিংও তেমন ভালো হয় নাই। রাইটিং এ তো আমার আবার ওই এক্সামের সময় কম্পিউটার হ্যাং মেরে বসেছিল, প্রায় আমি 5-7 মিনিট বসেই ছিলাম, স্যাররা হেল্প করছে, দেন আমার সিট চেঞ্জ করে আবার এক্সাম ছিলাম। তো ওই টাইমে নার্ভাস হয়ে অলরেডি আমার শেষ, এক্সামটা খারাপ হয়েছিল। তো ওভারঅল এক্সামের তেমন ভালো হয় নাই, তো অবভিয়াসলি মুড অফ ছিল। এরপরের দিন যখন রেজাল্ট আসলো ওভারঅল 6, তো একটু খুশি হইলাম যে না, যাই হোক এক্সামটা খারাপ হয়েছে বাট রেজাল্টটা তাও ভালো আসছে। আপনার যদি আমি দেখি স্পিকিং মডিউল ছাড়া বাকি 3টাতে 6 এন্ড স্পিকিং এ 5.5। স্পিকিং এ 5.5 আসারও রিজন আছে, পার্ট 3-তে আমি অনেক জায়গায় আটকাইছিলাম, প্রবলেম ফেস করছি। কি রকম প্রবলেম ফেস করেছেন? প্রবলেম বলতে কি, যে পার্ট 2-তে আমাকে জিজ্ঞেস করছিল যে ডেসক্রাইব এ পারসন হু ইজ সাকসেসফুল ইন হিজ বিজনেস। আচ্ছা আচ্ছা। পার্ট 2টা আমার জন্য এত বেশি ডিফিকাল্ট হয় নাই আসলে, কারণ আমার বাবা একজন বিজনেসম্যান, তো ওনাকে আমি ছোট থেকে দেখেই বড় হয়েছি, ওনার সাথেই ছিলাম যখন উনি অসুস্থ ছিলেন। তেমন আসলে বলতে আমার অসুবিধা হয় নাই, ওনার বিজনেস ফিল্ড নিয়ে ওনার স্ট্রাগল, ওনার সব কিছু আমি দেখেই বড় হয়েছি, সাকসেস সব আমি দেখেই বড় হয়েছি। বাট পার্ট 3-তে যখন কিছু স্পেসিফিক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে বিজনেস করতে চাও, তোমার মাইন্ডসেট কি, বা একজন কাস্টমার কিভাবে স্যাটিসফাইড হয় বিজনেস দ্বারা, বা বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিভাবে করতে হয়, যখন এইরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, আসলে ওই টাইমে ওই টপিক বা ওই মানে কোয়েশ্চেনের আনসার দেওয়ার মতো আমার কাছে তেমন টপিক বা ওয়ার্ডস ছিল না যে ওনাকে বলবো আমি শব্দ ভান্ডারে শব্দ ছিল না। যতটুকু পারছি বলছি, কিছু জায়গায় আটকাইছি। তো এক্সামটা তখনই দিয়ে বলছি যে আমার ভালো হয়নি, ফার্স্ট এক্সাম থেকে অনেক বেশি খারাপ হয়েছে। ফার্স্ট এক্সামে যখন 6 ছিল, সেকেন্ড এক্সামে এখন 5.5 আসবেই, বা 5ও আসতে পারে, আমার মেন্টালিটি এরকম ছিল। বাট আবারও 5.5 আসছে, যাই হোক আমার আবার রিটেক দেওয়া লাগতেছে না, নাহলে হয়তো 5 যদি চলে আসতো, মানে ওভারঅল 6 আসছে, আপনার আর দিতে হচ্ছে না, আর দিতে হচ্ছে না। কারণ ধরেন যদি চলে আসতো 6 থেকে কম, তখন কি করতেন? 6 থেকে যদি কম আসতো তাহলে আমি আবার এক্সাম দিতাম, এখন হয়তো আবার সময় নিতাম। এখন আর ওইটা চিন্তা করতাম না যে আমার কাছে এখন সময়টা একটু কম। এখন যদি আমি দেখতাম যে ওভারঅল স্কোরটা আসে নাই, একটা মডিউল হলে হয়তো আবার রিটেক দিয়ে দিতাম। আচ্ছা, যদি কাছাকাছি থাকতো স্পিকিং এর মতো বা রাইটিং পার্টের মতো যদি কিছু একটা, মানে কিন্তু এবার যদি এক্সামটা খারাপ হইতো আসলেই, তো আমি একটু সময় নিতাম, অ্যাটলিস্ট 1 মাস আরো সময় নিয়ে দেন এক্সামের জন্য বসতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার তো রিডিং এ, রাইটিং এ এবং হচ্ছে স্পিকিং এ মেবি 6 আসছে না, স্পিকিং এ 5.5 আসছে। লিসেনিং এ 6 আসছে। তো ওইগুলোতে কি আরো ভালো আর আশা হওয়ার, মানে আপনি আশা করেছিলেন আরো ভালো হবে? লিসনিং এ আসলে আশা করছিলাম যে স্কোরটা আরো ভালো আসবে, কারণ মোকেও আমার ভালো আসতো, নর্মালি ঘরে যখন এক্সাম দিতাম তখনও ভালো আসতো, এন্ড ফার্স্ট এক্সামেও 7 আসছে। কিন্তু ওই দিন শেষে মানিয়ে নিতে হয়েছে কি, যে আমি কিছু জায়গায় ধরতে পারি না লিসনিং এ পার্ট 3-তে, আর পার্ট 4টা নো মোর দেন 3 ওয়ার্ড যখন চলে আসে, তখন আসলে অনেক জিনিস আমাদের হাতে থাকে না। তো এক্সপেকটেশন অনুযায়ী অবভিয়াসলি লিসনিং আমার টপ লেভেল ছিল, যে আমাকে লিসনিং এ ভালো স্কোর আনতে হবে যদি ওভারঅল স্কোরটাকে ভালো করতে হবে, বাট হয় নাই। বাট তাও নিজেকে মানে কি বলে ওইটারে বুঝিয়ে দিয়েছি আর কি, যে ঠিক আছে, হইছে, এনাফ হইছে, আমি এখন এলিজিবল আছি অন্যান্য মানে অ্যাব্রোডের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য। সো
ঠিক আছে। আচ্ছা, এই যে আমি বললাম যে যেটা বিষয়ে ন্যূনতম জ্ঞান নেই, এটা কিন্তু আপনি, তো এটার বিষয়ে কি আপনার সত্যি সত্যি কোনো রকমের জ্ঞান ছিল না আলসের বিষয়ে? না, কোনো আইএলটিএস রকমের সম্পর্কে আসলে আমার তেমন কোনো ধারণা ছিল না আমার। আমি মেসে যখন ছিলাম, একজন বড় ভাই ছিলেন, উনি আচ্ছা। আইএলটিএস দিতেন, কিন্তু ওনাকে আইএলটিএস দিতে দেখিনি। উনি এক্সাম যখন দিয়েছেন তখন আমি দেখছি উনি এক্সাম দিয়েছেন, প্রিপারেশন নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন কিনা। তখন উনি পেপার বেসড এক্সাম দিয়েছেন, তা উনি 2024 এক্সাম দিয়েছেন, 24-এর লাস্টের দিকে ডিসেম্বরে। তখন আমি আমার অ্যাডমিশন লাইফ নিয়ে ব্যস্ত, আচ্ছা তো এইগুলাতে তেমন তো নজর দেওয়ার মতো ছিল না। সাডেনলি যখন অ্যাডমিশন লাইফটা বাজেভাবে গেল, হ্যাপটিকভাবে গেল, সময়টাও শেষ হয়ে গেল, অ্যাডমিশন লাইফের সময়টা আমি অনেক টাইম ওয়েস্ট করছি। দেন ভাবলাম যে চলো, সবাই তো করতেছে, আমিও করি। সবাই করছে আমিও হ্যাঁ, যাচ্ছি। সবাই করছে আমিও করি, যদি হয় তাহলে চলে যাবো বিদেশ, সমস্যা কি। হ্যাঁ বেটার লাইফের জন্য তো সবাই চাচ্ছে বিদেশ চাইতে, আমিও গেলাম। কিন্তু আইএলটিএস সম্পর্কে আসলে কোনো তেমন আমার বেসিক যে ধারণা ওইটাও ছিল না, যে কিভাবে আইএলটিএস দিতে হয়, কিভাবে কয়টা মডিউল, কেমনে কি। মানে বড় ভাইদের কাছ থেকে শুনছিলাম বা ফ্রেন্ডদের কাছে শুনছিলাম যে এরকম এরকম আছে, এত কঠিন না। ওরা মানে বলছিল, ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে আইএলটিএসে ভর্তি হওয়া, অ্যান্ড দেন জিনিসগুলোকে আস্তে আস্তে জানা কিভাবে কি। আচ্ছা, আপনি তো রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সব কিছুর সাথে তো পরিচিত, পরীক্ষা দিলেন, ভালো একটা স্কোর করলেন। আপনি কি মনে করেন একটা স্টুডেন্টের রিডিংয়ে কি ভালো করতে হবে, মানে কি বিষয়ে কি দক্ষ হতে হবে, রাইটিংয়ে কি বিষয়ে দক্ষ হতে হবে, লিসেনিংয়ে কি বিষয়ে দক্ষ হতে হবে, বা স্পিকিংয়ে কি বিষয়ে দক্ষ হতে হবে? দেখেন, লিসনিংয়ে তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ফোকাস। আচ্ছা। এক্সাম হলে যদি ফোকাস না থাকে, কি বলতেছে ওইটা যদি ফোকাস না দিয়ে আমি শুনি না, মিস হয়ে যাবে। আমি মিস করছি পার্ট 3-তে, আমি মানে আমার জন্য প্রবলেম হয়েছে। একটা লাইন মিস দিছি, পরের লাইনগুলো আমি ধরতে পারিনি, একটা ধরতে পারিনি। সো আমাকে মানে বুঝে শুনে শুনতে হবে যে কি বলছে, আচ্ছা। এবং হাইলাইটস করতে হবে যেগুলা সেন্টেন্স থাকবে কোয়েশ্চেনের। আর স্পিকিং? আর স্পিকিং তো আসলে কি, স্পিকিং আমার ফ্রেন্ডস আছে, ওর সাথে আমি স্পিকিং করে করেই অভ্যস্ত। তো চর্চা আমার করতে জন্য হবে। হ্যাঁ, তো আমার জন্য তেমন আসলে এক্সাম হলেও তেমন আসলে কঠিন হয় নাই। হ্যাঁ, কিছু জিনিস হয়তো বা নিজের ইয়ার্ডে কখনো আসে না, যেমন কিছু টপিক আপনাকে যখন জিজ্ঞেস করবে আপনি হয়তো বা জানেন না, বিকজ আপনি তো আসলেই জানেন না যে কি জিজ্ঞেস করবে, হ্যাঁ। হয়তো বা আটকাতে পারেন তখন। বাট ওইটা নিয়ে তেমন চিন্তা না করে স্পিকিং রেগুলার প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। আর রাইটিং আর রিডিংয়ে? রিডিং বলবো কি, রিডিং প্র্যাকটিসের উপরই টোটাল ডিপেন্ড করে। রিডিং এ অবভিয়াসলি আমি প্রথমে ভাবতাম যে রিডিং তো ইজি, হ্যাঁ। ওই আমরা যে মানে আমরা যে কলেজ লাইফে বা স্কুল লাইফে যখন আমরা পেসিস পরে পরে উত্তর দেখাইতাম বা রাইট ফর্ম বা এরকম ছিল, এরকমই মনে করছিলাম। বাট পরে দেখি যখন লিস্ট অফ হেডিংস, প্যারাগ্রাফ ম্যাচিং, এর বাদে মানে এইরকম যে জিনিসগুলো ছিল, এগুলো আসলেই অনেক বেশি ডিফিকাল্ট ছিল। ওকে। আর রাইটিং? রাইটিং অ্যাকচুয়ালি আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, প্যাসিভ ফর্মে ওয়ার্ডসগুলোকে মেনটেন সেন্টেন্স মেক করা, অ্যান্ড ম্যাক্সিমাম যে রাইটিং পার্ট হয়, রাইটিং পার্ট 2, ওইটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্সের মাঝেই সীমাবদ্ধ থাকে। অনেক স্টুডেন্ট দেখছি, মানে আমার ফ্রেন্ডসে দেখছি যে ওরা পাস্ট ফর্মে অনেক ক্ষেত্রে লিখে ফেলে। আমিও লিখতাম প্রথম দিকে, বাট আমি যখন মক দিলাম, আমি যখন ফিডব্যাক নিতে আসলাম, তখন ওরা আমাকে আরো ক্লিয়ার করলো। আচ্ছা। যে এগুলাকে প্রেজেন্ট ফর্মে, ফিউচার ফর্মেই লিখতে হবে, পাস্ট ফর্মে কিন্তু চায় নাই। অপিনিয়ন চাইছে, মিন্স তুমি রানিং যে জিনিসটা আছে ওইটা নিয়ে মত দিবা তোমার। তো কমপ্লেক্স সেন্টেন্স এবং টেন্সের স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যদি আপনি রাইটিংয়ে ভালো স্কোর করতে চান তাহলে। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, আপনার এবার পুরো পরিচয়টা আমরা জানবো। আমার নাম অয়ন দেব, আমি শমশানগর থেকে মৌলভীবাজারের একটা ছোট্ট শহর, পড়ালেখা করছি ওইখানেই। আচ্ছা। বিএফ শাইন কলেজ থেকে আমি স্টাডি কমপ্লিট করছি আমার এইচএসসি। ওকে স্যার, আপনার কথা শুনলাম, আপনার পরিবারের অবস্থা কেমন আপনার এই স্কোরে? পরিবার বলতে মানে বাবা একটু বলছেন যে 6.5 হলে আরো ভালো হতো। আচ্ছা। বাট ঠিক আছে, এখন তুই যেহেতু এলিজিবল আসোস, অ্যাপ্লিকেশন তো করতে পারবি অন্যান্য দেশের জন্য, তো ঠিক আছে। মা বলতেছে চলে যা তাড়াতাড়ি চলে যা, যত তাড়াতাড়ি সম্ভব চলে যা, অ্যাপ্লাই কর, তোর মঙ্গল, এইরকম বলে সবই মোটামুটি খুশি। বাট আমি একটু যদি ভালো হতো আর একটু খুশি হতাম। আচ্ছা, এইটাই জাস্ট। আচ্ছা, আর স্বপ্নের দেশ যদি আমরা জানতে চাই তাহলে? স্বপ্নের দেশ অবভিয়াসলি অস্ট্রেলিয়া ছিল, বাট যেহেতু আমার টাইমটা চলে গেছে, তো অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করা যাবে না। রিস্ক আমি নিতে চাচ্ছি না এখানে, কারণ এখানে অনেকটাই কমে গেছে। আমার ফ্রেন্ডস আর কিছু ভাই, আমার কাজিনস আছে কানাডাতে, সো বর্তমানে আমার ফোকাসটা কানাডাতেই আছে। আচ্ছা। তো কানাডাতেই আমার যাওয়ার এখন বর্তমানে পুরোটাই প্ল্যান বা এটা। বন্ধু বান্ধবের সাথে প্ল্যান করেছেন, ওনারা জানেন আপনার স্কোরের কথা? আসলে আমি তেমন কাউকে বলিনি, এক্সামও যেন দিব আসলে তেমন কাউকে আমি বলিনি। আর হাইট? হ্যাঁ, শুধু যদি ফ্রেন্ড সার্কেল বলেন তাহলে
একজন আছে, দুইজন আছে যারা জানে, আমার Close, ফ্যামিলি ওরা মেম্বার্স, close. হ্যাঁ ক্লোজ, ওরা আমার সাথে থাকছে, দ্যাটস ওরা জানে। আচ্ছা, আর আমার ফ্যামিলি মেম্বার্স ওইটি আর কিছু না। ওকে স্যার। এবার সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে, বলেছেন একবার, আমরা আবার সংক্ষেপে এক কথায় জানতে চাচ্ছি, আপনি কি বলবেন তাদের জন্য? আগামীতে যারা এক্সাম দিচ্ছে আমি তাদের জন্য এটাই বলবো যে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যদি প্ল্যানিং থাকে যে না আমাকে বিদেশ যেতেই হবে, ভালো একটা স্কোর করতেই হবে, হুম, তাহলে প্র্যাকটিস ছাড়া আসলে IELTS সম্ভব না। রেগুলার প্র্যাকটিস থাকতে হবে, যে আজকে 2 ঘন্টা পড়লাম, কালকে 2 ঘন্টা না পড়লেও সমস্যা না, এরকম এটা আসলে পসিবল না। প্রত্যেকটা মডিউলকেই আপনাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, খাস করে রিডিং ওইটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, আচ্ছা, লিসনিংটাকে রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। যদি প্রত্যেকদিন শুনেন এবং ওইগুলা প্র্যাকটিস করেন তাহলে অনেক বেশি ইজি হবে প্রত্যেকটা স্টুডেন্টেরই জন্য। অ্যান্ড রিডিং তো অবভিয়াসলি অনেক বেশি হার্ড, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ বুঝে বুঝে উত্তর দিতে হবে, ওকে, স্ট্র্যাটেজি ফলো করে পড়তে হবে, আর না হলে এগুলো তো আসলে সম্ভব না। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। শুনলাম আমরা স্যারের কথা, জানলাম স্যার কিভাবে একটা ভালো একটা স্কোর করেছেন। আমরা যদি স্যারের কথায় অনুপ্রেরণা পাই এবং স্যার যা যা বলেছেন তা যদি, হ্যাঁ, আমরাও যদি এরকম করি তাহলে কিন্তু ভালো একটা স্কোর করতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।